আমন্ত্রণ এসএটিভির বিশেষ বুলেটিনে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি মিজানের কাছে। মিজান, শপথ গ্রহণ অনুষ্ঠান কি শুরু হয়েছে? জি বিপাশা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে একটা উৎসবময় মুহূর্ত কিন্তু বঙ্গভবনে শুরু হয়েছে এবং বঙ্গভবনে একটি উৎসবময় মুহূর্ত শুরু হয়েছে এবং 8টা 28 মিনিটে কিন্তু এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে প্রবেশ করেছেন। যেহেতু 8:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তিনি 8টা 28 মিনিটে প্রবেশ করেছেন, কারণ সড়কে বেশ কিছু জ্যাম ছিল। সে কারণে একটু বিলম্বেই কিন্তু আসলে শপথের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এরই মধ্যে কিন্তু সকল যে আমন্ত্রিত অতিথি তারা কিন্তু প্রবেশ করেছেন এবং একটু তো আপনার মাধ্যমে জানিয়ে রাখার প্রয়োজন যে আজকের এই শপথ অনুষ্ঠানে কিন্তু 400-র বেশি আমন্ত্রিত অতিথি রয়েছেন এবং পৃথিবীর সব কূটনৈতিক মিশনগুলোর সদস্যরা এসেছেন। শুধুমাত্র কমিটিমার ভার্মা তিনি কিন্তু আজকে শপথ অনুষ্ঠানে আসেন। এছাড়া আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উপস্থিত হয়েছে। আর শপথের আনুষ্ঠানিকতা যদি আপনার মাধ্যমে দর্শককে বলতে চাই, সেক্ষেত্রে শপথের আনুষ্ঠানিকতা 2টি পর্বে সম্পন্ন হবে। প্রথম পর্বে প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর ইউনূস তিনি শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে এবং তিনি শপথ গ্রহণের পর কিন্তু গোপনীয়তার যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন এবং তারপর যেই 16 সদস্যের যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই 16 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। এবং এর মধ্য দিয়েই এই শহীদ আবু সাঈদ সহ অসংখ্য নারী, শিশু, শিক্ষার্থীদের যে আত্মত্যাগের মধ্য দিয়ে যে 5 আগস্টে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, যে স্বপ্ন নিয়ে সবাই একত্রিত হয়েছে, সেই স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রাটি কিন্তু আজকে এই শপথের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু একটু পরে সেই শপথের অনুষ্ঠানটি শুরু হবে। আমরা এখন আপনার মাধ্যমে চলে যাচ্ছি সেই শপথ অনুষ্ঠানটিতে, সেই শপথ অনুষ্ঠানটি সরাসরি দর্শককে দেখানোর জন্য। বিপাশা। মিজান, সকল উপদেষ্টা কি প্রবেশ করেছে? আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা তো প্রবেশ করেছেই। যেসব সদস্য 16 সদস্য বিশিষ্ট যেই দলটা গঠন করেছে, সেই উপদেষ্টারা কি প্রবেশ করেছে? ইউনূসের আগেই প্রবেশ করেছে এবং 2টি গাড়িতে, দুটি একটি জলপাই কালারের এবং একটি সাদা মিনিবাসে করেই কিন্তু আসলে সমন্বয়কের দলটি আসে এবং তারা যখন আসে তখন কিন্তু এইখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে এবং পাশাপাশি এখানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসে সবাই কিন্তু উচ্ছ্বাস একটা প্রকাশ করে। এবং আমি সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি যে আসলে এই নবগঠিত যে সরকারটি আজকে থেকে যে যাত্রা শুরু করবে তাদের কাছে তাদের প্রত্যাশা, তারা যেমনটি বলেছে যে তারা আসলে এমন একটি সরকার চায় যে সরকারটি বাংলাদেশে যে দলীয়করণের ক্যান্সারের প্রতিটি সেক্টর যেভাবে আক্রান্ত হয়েছে, সেই দলীয়করণের ক্যান্সার থেকে বাংলাদেশকে মুক্ত করবে। তারা চায় যে আমাদের শিক্ষা সংস্কার, তারা চায় আমাদের বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করতে, কারণ 16 কোটি মানুষের শেষ ভরসার জায়গাটি কিন্তু আসলে বিচার বিভাগ। এই বিচার বিভাগে যেন সবাই দলমত নির্বিশেষে সবাই যাতে সমানভাবে আইনি সুযোগটি পায়, সেটিও কিন্তু তাদের প্রত্যাশা। এবং তাদের প্রত্যাশা হচ্ছে এই স্বপ্ন নিয়ে আবু সাঈদের মতো মেধাবী শিক্ষার্থীরা তাদের জীবনকে উৎসর্গ করেছে, মেধার ভিত্তিতে সমাজ, যোগ্যতার ভিত্তিতে ভ্যাকসিন নিয়েও সেই বিষয়টি যেন প্রতিষ্ঠিত হয় এই নবগঠিত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। আরেকটি কথা আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে আসলে এইখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বেশ কিছু ব্যক্তিও এসেছিলেন যারা ইতিপূর্বে এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে তাদের কোনো সাড়া ছিল না, তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের দুয়োধ্বনির শিকার হয়েছেন। আর আমরা দেখেছি যে আন্তর্জাতিক গণমাধ্যমও বেশ গুরুত্ব সহকারে কিন্তু আজকের এই দিনটি দিচ্ছে, কারণ আপনি জানেন যে ঘটনাটির মধ্য দিয়ে 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, সেই ঘটনাটি আসলে সারা বিশ্বের জন্যই কিন্তু একটি শিক্ষণীয় বিষয় হতে পারে, বিশ্বের প্রতিটি দেশের জন্যই কিন্তু একটি শিক্ষণীয় বিষয় হতে পারে যে আসলে যখন
আপামর জনগণ জেগে ওঠে যখন কোনো স্বৈরতন্ত্রই কিন্তু আসলে টিকে থাকতে পারে না। তার দৃষ্টান্ত কিন্তু আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা এরই মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এবং তারা যেমনটি বলছে যে আসলে এই রাষ্ট্র কাঠামোয় যে সংস্কারটি প্রয়োজন, সেই সংস্কারটি একটি দীর্ঘমেয়াদী সংস্কার হবে এবং সেই দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কিন্তু তাদের কিছু সময় প্রয়োজন, সেটিও কিন্তু আমরা এরই মধ্যে তাদের কথা থেকে জানতে পেরেছি। এবং আপনি জানেন যে এখানে যে এই লোকগুলোকে রাখা হয়েছে, এই লোকগুলোকে কিন্তু আসলে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদেরই মোটামুটি রাখানোর চেষ্টা করা হয়েছে। যেমন শিক্ষাক্ষেত্রে বরণ্য শিক্ষাবিদ আসিফ নজরুল রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সফল গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি রয়েছেন, অধিকারের আদিলুর রহমান খান রয়েছেন, ব্রতি সালাম মুর্শিদি রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন রয়েছেন। সব বরেণ্য ব্যক্তিদের নিয়েই কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু নৃগোষ্ঠীর যেই প্রতিনিধিত্ব সেটাও নিশ্চিত করা হয়েছে, সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব সেটাও নিশ্চিত করা হয়েছে। আর কি সবাই মিলে এক বাংলাদেশ হয়ে যেন আমরা বাংলাদেশটাকে গড়তে পারি, সেই চেষ্টাটি কিন্তু করা হচ্ছে এই নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে। আর এরই মধ্যে কিন্তু আজকে প্যারিস থেকে সরাসরি এয়ারপোর্টে নেমেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার বার্তাটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি শিক্ষার্থী সহ সব দল মতের মানুষের প্রতি কিন্তু একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো প্রতিহিংসা নয়, কোনো সহিংসতা নয়, কোনো নৈরাজ্য নয়, সবাই একটি পরিবার হয়ে এই দেশটাকে গড়তে হবে। এবং এখানে যারা নৈরাজ্য সৃষ্টি করবে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা এই আন্দোলনের ভাবমূর্তিকে নষ্টের চেষ্টা করবে, তাদের কিন্তু কঠোর হাতে দমন করা হবে, সে ধরনের একটি হুঁশিয়ারি বার্তাও কিন্তু আমরা তার কাছ থেকে পেয়েছি। এবং সেই ধারাবাহিকতায় সবাই প্রত্যাশা করছে যে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাবে। আমরাও অপেক্ষা করছি যে কখন তারা বেরিয়ে আসবেন, আমরা হয়তো তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া শুনতে পারবো, কিংবা যে রাজনীতিবিদরা, যে বিশিষ্টজনরা আজকে আমন্ত্রিত অতিথি হয়ে আজকে বঙ্গভবনে এসেছেন, তাদের কাছ থেকেও হয়তো আমরা মূল্যায়ন জানতে চাইব যে আসলে কেমন হয়েছে এই নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার নিয়ে তাদের প্রত্যাশা কি, কিংবা সরকারের অগ্রাধিকারের কাজগুলো কেমন হবে, সেই বিষয়গুলো হয়তো আমরা তাদের কাছ থেকে জানতে চাবো। পাশাপাশি যে বিষয়গুলোতে অতীতে ভুল হয়েছে সেই বিষয়গুলো তারা কিভাবে সংশোধন করবেন, সেই ক্ষেত্রে আমাদের যে বিশিষ্টজনদের পরামর্শ কি, সেই বিষয়গুলোও কিন্তু আজকে আমরা জানতে চাবো। সব মিলিয়ে কিন্তু একটি অন্যরকম পরিস্থিতি রয়েছে বঙ্গভবনের মধ্যে, বঙ্গভবনের সামনে, এবং সেই পরিস্থিতির মধ্যেই আমরা রয়েছি। এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে, দেশি বিদেশি সব গণমাধ্যম কর্মী আজকে ভীষণ গুরুত্ব সহকারে আজকে এই শপথ অনুষ্ঠানটি কভার করছে। এবং সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন এখানে, তারা প্রাণান্তকর চেষ্টা করছেন যে যাতে এই শৃঙ্খলাটি বজায় রাখে, এবং এখানে যে শৃঙ্খলাটি বজায় রাখে সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা চেষ্টা করছেন। এবং এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে, তারাও কিন্তু কাজ করছেন। এবং আমরা দেখছি যে তাদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু আসলে নিয়ন্ত্রণটি ধরে রাখা হয়েছে। যদিও সময় নিয়ে সেই তাদের একটি প্রতিক্রিয়া, ক্ষুদ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। স্পষ্টতই যদি আরো স্পষ্ট করে বলতে চাই যে র্যাবের গাড়িটি দেখে কিন্তু বেশ ক্ষুদ্র একটি প্রতিক্রিয়া দিয়েছে তরুণরা, এবং সেই তরুণরা তাদের সেই আবেগের জায়গা থেকে সেই প্রতিক্রিয়াটি দিয়েছে। যদিও পরবর্তীতে তারা সুন্দরভাবেই কিন্তু নিজেদের সংযত করেছে এবং তারাও সুন্দরভাবে চলে গিয়েছে, অবস্থানটি ত্যাগ করেছে। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে ভিতরের শপথের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইলে সাথে সাথেই কিন্তু আসলে আপনার মাধ্যমে আমরা দর্শককে সেটি দেখাতে চেষ্টা করব। আর যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যদি পেছনের ইতিহাসগুলো আপনাকে বলতে হয়, যে আসলে 90-এর গণ আন্দোলনের পর যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আলোচনায় আসে, তারপর 96 সালে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানে যুক্ত করা হয়, এবং সেই সংবিধানে যুক্ত করার পর কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই কিন্তু বেশ কয়েকটি সফল নির্বাচন হয়েছে। আমরা দেখছি 96-তে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা দেখেছি 2001-এ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এবং সেই ক্ষেত্রে যেটি হতো যে চিফ জাস্টিসকে প্রধান করে কিন্তু আর কি একটি কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করা হতো। এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে আসলে আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009-এ 2011-তে তাদের যেই মেজরিটি ছিল, সেই মেজরিটির সহায়তায় তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে সংবিধান থেকে বাতিল ঘোষণা করে। তবে বর্তমানের যে প্রেক্ষাপটে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটি গঠিত হয়েছে, এটির ক্ষেত্রে যে সমন্বয়করা যেমনটি বলছেন যে আসলে সংবিধানটি হচ্ছে জনগণের জন্য সংবিধান, এবং সেই ক্ষেত্রে যে দেশের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজনেই কিন্তু আসলে প্রত্যেকটি কাজ করা হচ্ছে, এবং সেই রাষ্ট্রের প্রয়োজনেই কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারটি করা হচ্ছে। কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি বা কন্টিনজেন্সি অ্যাপ্রোচে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য
সঠিক সিদ্ধান্তটি নেওয়া তরুণদের দায়িত্ব এবং সেক্ষেত্রে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে বয়োজ্যেষ্ঠদের, এবং সেই কাজটি তরুণরা করেছে এবং বয়োজ্যেষ্ঠরা আজকে সেই নেতৃত্বের আসনে বসছেন এবং তরুণদের প্রত্যাশা পূরণে এই বয়োজ্যেষ্ঠরা যে কতটুকু সফল হয় সে কথা হয়তো সময় বলে দেবে। তবে সবার প্রত্যাশা যে এই বয়োজ্যেষ্ঠদের তরুণদের সহায়তা করতে হবে, কারণ সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই দেশ গড়ার কাজটিতে হাত না দেয় তাহলে হয়তো যেই সংকটে আমরা রয়েছি, যে প্রশাসনিক সংকট থেকে শুরু করে সামগ্রিক যেই জরাজীর্ণ অবস্থা রয়েছে আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলোতে, আমাদের যেই রাষ্ট্রযন্ত্রতে, সেই কাঠামোগুলোর পরিপূর্ণ সংস্কার হয়তো সম্ভব হবে না। পাশাপাশি যে অর্থনীতির টালমাটাল অবস্থাটা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আসলে প্রয়োজন হচ্ছে সবার একাত্ম হয়ে কাজ করা। আর এমন একটি পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সেরা ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশকে ভালো করে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করতে পারেন। কারণ যে নির্মম গণহত্যা বাংলাদেশে হয়েছে, সেই নির্মম গণহত্যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে ডক্টর ইউনূস যে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মহলে যার যোগাযোগটা অন্য সবার চেয়ে অনেক ভালো, তিনি হয়তো সেই যোগাযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও নতুন কোনো মাত্রা যোগ করতে পারবেন। কারণ আমরা জানি তিনি মাইক্রো ক্রেডিটের জন্য নোবেল পেয়েছেন, আমরা জানি কংগ্রেশনাল মেডেলও তিনি পেয়েছেন। চট্টগ্রামের হাটহাজারীর এক কৃতি সন্তান 84 বছর বয়সে দেশের এই দায়িত্বটি নিয়েছেন। এটি কিন্তু তরুণরা বলছে যে এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে তিনি আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন, আমাদের কথায় রাজি হয়ে এই দায়িত্বটি নিয়েছেন। এবং সেই দায়িত্বটি গ্রহণের মধ্য দিয়েই কিন্তু সারা দেশবাসী একটি স্বপ্ন দেখা শুরু করেছে, যে স্বপ্ন নিয়ে হয়তো আগামীর বাংলাদেশ পথ চলবে এবং আগামীর বাংলাদেশের সেই পথ চলায় সবার হাতেই কিন্তু সবার হাতটি থাকতে হবে। কারণ এখানেও যদি বিভেদের কোনো রাজনীতি হয়, এখানেও যদি কোনো আন্দোলনের ভাবমূর্তি সহিংসতা তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে নবগঠিত কমিটিটি, এই কমিটির জন্য কাজ করা দূরও হয়ে পড়বে বলে কিন্তু মত দিয়েছে এই যে সমন্বয়করা তাদের ইতিপূর্বের আলোচনায়। পাশাপাশি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে আগামী দিনে যে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই সমস্যাটি হয়েছে, যে শিক্ষা ব্যবস্থাকেই সম্ভবত প্রধান অগ্রাধিকার দিতে চাইবেন এই কমিটি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের শিক্ষার্থীরা অনেকটাই শিক্ষা বিমুখ হয়েছে। আমাদের শিক্ষার্থীরা অনেকটাই শিক্ষা বিমুখ হওয়ার কারণ হচ্ছে যেই নতুন সিলেবাসটি তাদের জন্য প্রণয়ন করা হয়েছে, সেই সিলেবাসটি সম্পর্কে যেমন শিক্ষার্থীরা অবগত নয়, ঠিক তেমনিভাবে সেই সিলেবাসটি কী করে শিক্ষার্থীদের বোধগম্য করবে সে বিষয়ে শিক্ষকরাও তেমনটি অবগত নয়। অতএব সে জায়গায় হয়তো আমার মনে হয় প্রথম অগ্রাধিকারের জায়গাটি শিক্ষার্থী হয়তো আসতে পারে। পাশাপাশি এরই মধ্যে সবার সাথে কথা বলে যেমনটি বলেছি যে তাদের অন্যতম দাবির জায়গাটি হচ্ছে বিচার বিভাগ। তারা বিশ্বাস করে যে 16 কোটি মানুষের শেষ ভরসার স্থলটি হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সেখানে কিন্তু একটি সবাই যাতে সমানভাবে আইনি সুযোগ লাভ করে সেই বিষয়টি নিশ্চিত করার সময় হয়েছে এবং দ্রুত সেই বিষয়টিতে কাজ করতে হবে। কারণ আমরা জানি যে বিগত সময়ে মিজান আপনি আমাদের সাথেই থাকুন, আমরা মিজান আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, অব্যাহত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 24 শ্রাবণ 1431, 8 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে
সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন,
সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নূরজাহার বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়াকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক এতক্ষণ দেখছিলেন বঙ্গভবন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন গঠিত সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএটিভির বিশেষ সংবাদ। এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।